আমার মেয়ে পর্ব ৩। আমি রাসেলের মুখের পানে চেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছি তার উত্তর শোনার জন্য। আসলে মা চাইছে না আমাদের বাচ্চাটা। আম্মা চাইছে না সেটা তো আমিও জানি। আমি তো তোমার মতামত জানতে চেয়েছি রাসেল, তোমার নিজস্ব রায় কি এই বাচ্চার ব্যাপারে? রাসেল অন্যদিক চেয়ে চুপ করে রইল। আমি বেশ জোরেসোরে ঝাঁকি দিলাম তার হাতটা ধরে। কি হলো, চুপ কেন? বলো। আম্মা যা বলবে আমারও সেটাই মতামত। রাগে আমি এবার ওর হাতটা ছেড়ে দিলাম। শরীরটা জ্বলছে খুব। এত বড় একজন লোক বিয়ে করে ফেলেছে, 2 দিন পর বাচ্চার বাবা হবে, সে কেন এখনও মায়ের এমন ন্যাওটা হয়ে থাকবে? মাভক্তিরও তো একটা লিমিট থাকা দরকার। আমি দাঁত কিরমিরিয়ে বললাম, তাই বলে মা অন্যায় কিছু করতে বললে তুমিও তাতে সায় দিবে? মানে তোমরা ভাইয়েরা এমন কেন বলো তো? কেউ কোনো উচিত কথা বলতে পারো না কেন? তোমার ভাইদের কথা না হয় বাদই দিলাম, তারা পড়ালেখা করার সুযোগ পায়নি, সারা জীবন ক্ষেত খামার নিয়েই পড়েছিল। তাই ভালোমন্দ বিচার করার ক্ষমতা হয়তো একটু কমই তাদের। কিন্তু তুমি তো যথেষ্ট শিক্ষিত, বুঝদার, ভালো ব্যবসাও করো। ভালোমন্দ, ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা আল্লাহ তোমায় দিয়েছে। আরও গল্প শুনতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন তোমার আর তোমার ভাইদের মধ্যে তো কোনো তফাৎ রইল না দেখছি। মুখ ফুটে একটা কথাও বলতে পারো না মায়ের সামনে। তোমাদের যত পুরুষ তো সব স্ত্রীর সামনেই, তাই না? চুপ, একদম চুপ। আমার মা আমাদের 5 ভাইকে খুব কষ্টে বড় করেছেন, খেয়ে না খেয়ে। একা হাতে এতগুলো সন্তানকে মানুষ করার কষ্ট তুমি কি বুঝবা? বাবা থেকেও না থাকার মতো ছিলেন তখন। আর জীবনের একটা পর্যায়ে এসে তো বাবাও একদম বাচ্চার চেয়েও অবুঝের মতো হয়ে গিয়েছিলেন। মার উপরে ছিল একদিকে মানসিক, অন্যদিকে সামাজিক চাপ। তার উপর ছিল আর্থিক দুরবস্থা। আমি তখন খুব বড় না হলেও এতটাও ছোট ছিলাম না যে মায়ের কষ্ট ভুলে যাব। সে কি দিন গেছে আমাদের, কি বলবো আর তোমাকে রাখা। শাকিলা আপার মৃত্যুর পর মানসিক ভারসাম্যহীন স্বামী, 5 সন্তান ও এক বউ নিয়ে আমার মা তখন কিভাবে কত কষ্ট কতে দিন গুজরান করেছিল তা আমার এখানে স্পষ্ট মনে আছে। ওয়েট, কার মৃত্যুর পর বললে? শাকিলা আপাটাকে? আর কিভাবে মারা গেছে? আগে তো কারো মুখ থেকে এই নাম শুনিনি। রাসেল আনমনে কথাগুলো বলে যাচ্ছিল, কথার মাঝখানে আমি কথা বলে উঠায় সে যেন এতক্ষণে বাস্তবে ফিরে এলো। সচকিত হয়ে বলল, না কেউ না, এমনি মুখ ফসকে চলে এসেছে। সাবধান, এই নাম যেন তুমি অন্য কারো সামনে উচ্চারণ করো না আবার। আমার সামনে থাকলে রাসেলকে আরও প্রশ্নের সম্মুখীন হতে হতো। তাই হয়তো সে তড়িঘড়ি করে উঠে বাহিরে চলে গেল। শাকিলা আপাকে? আমি উনার ব্যাপারে জানি না কেন। আর রাসেল এই ব্যাপারে কিছু বলতেও বা চাইল না কেন? সে অন্য কাউকে এই ব্যাপারে বলতেও নিষেধ করল। লুকানোর কি আছে এখানে? মানুষ মাত্রই কৌতূহলী। আমার কৌতূহল উত্তরোত্তর বেড়েই চলল শাকিলা আপা সম্পর্কে জানার। আর কৌতূহল দমন করতে না পেরে দুপুরের দিকে সেজো যা কে একা পেয়ে জিজ্ঞেস করেই ফেললাম, কে এই শাকিলা আপা? সেজো জায়ের ভাবভঙ্গি দেখে মনে হল সেও কিছুই জানে না। আমার মুখ থেকেই প্রথম শুনল এই নাম। আমি সাময়িক সময়ের জন্য কিছুটা হতাশ হলেও পরক্ষণেই চিন্তা করলাম, আমার বড় জাত এই সংসারে সবার প্রথমে পদার্পণ করেছেন। যদি কিছু বলতে পারেন তবে শুধু সেই বলতে পারবেন। দুপুরে মেঝেতে পাট্টি বিছিয়ে সবাই যখন খেতে বসেছি, খাওয়ার সময়ও শাশুড়ি সেই একই কথা তুললেন আবার। ছোট বৌমা, তোমার সিদ্ধান্ত কি তাহলে? কোন ব্যাপারে আম্মা? ন্যাকামি করো না। কোন ব্যাপারে বলছি তা তুমি বেশ ভালা কইরাই জানো। আম্মা, এক কথা আর কতবার বলবো? আমি তো আমার মতামত জানিয়েই দিয়েছি। না আমি আমার এই অনাগত বাচ্চাটার কোনো ক্ষতি করতে দিব কাউকে, আর না আমি বাচ্চাটাকে জন্ম দিয়ে তারপর অন্য কারো হাতে তুলে দিব। আমি জানতাম যে এই মাইয়াডা চ্যাটাং মুখের উপরে উত্তর দিয়া দিব। আমি আর কারো লাইগা ভাবতে যামু না। সামনে আমি যা করমু তা শুধু চাইয়া দেখবি তুই মাইয়া।
বহুত চেষ্টা করছি তোরে কথা শোনানোর, কিন্তু তুই তো 2 পাতা বই পইরা সাপের পা দেইখা ফেলছস। আমার কোনো কথাই শুনতাছস না। তাইলে আমারও আর কিছু করার রইল না। তোর কপালে দুর্দিন আসতাছে ছোট বউ, এই বইলা রাখলাম। শাশুড়ি আর ছোট বৌমার কথোপকথনের দমকে দোচালা খাবারের ঘরে সবারাজে তখন পিনপতন নীরবতা নেমে এসেছে। কারো মুখে কোনো টু শব্দটি পর্যন্ত নেই। যে যার মতো করে চুপচাপ খেয়ে উঠে গেল। বিকালে বড় যা কে কাজের ছলে সবার কাছ থেকে কিছুটা দূরে সরিয়ে আনলাম। তারপর কোনোরকম ভনিতা না করে জিজ্ঞেস করলাম শাকিলা আপার ব্যাপারে, উনি কে, আর আমাদের ফ্যামিলির সাথে কি সম্পর্ক। বড় যা আমার মুখ থেকে শাকিলা নামটা শুনে বেশ আঁতকে উঠল। নিজেই নিজের ঠোঁটে আঙুল চেপে ধরে ইশারায় আমাকে চুপ করতে বললেন। তারপর আমার হাত ধরে আমাকে টানতে টানতে নিয়ে গেলেন নিজের ঘরে। তারপর দরজাটায় ছিটকিনি তুলে দিয়ে শঙ্কিত হয়ে প্রশ্ন করলেন, শাকিলার নাম কার কাছ থেইকা শুনছ গোরাকা? ইচ্ছা বাদ দেও, যার কাছ থেইকাই শুইনা থাকো, ভুইলা যাও। আমার কাছে কইছ তো সাবধান, দ্বিতীয়বার আর এই নাম লইও না এই বাড়িতে। কিন্তু কেন ভাবি, আপনার দেবরও কিছু বলতে চাইল না। আপনিও এরকম করছেন, কিছু তো একটা আছেই রহস্য। প্লিজ ভাবি, পুরোটা না বললেও একটু তো বলেন। অনেক না করার পর ভাবি একসময় রাজি হলেন বলতে, কিন্তু শর্ত দিয়ে দিলেন, আজকের পর আর যেন এই কথা না উঠাই কখনো। আমি রাজি হলাম। বড় ভাবি ফিসফিস করে বলতে শুরু করলেন, আমাগো শাশুড়ির কেন মেয়ে বাচ্চাগো প্রতি এত আক্রোশ জাননি? তুমি ভাইব না শুধু তোমার মেয়ে বাচ্চা নিয়াই আমাগো শাশুড়ির এত সমস্যা। মেয়ে সন্তান পেটে আসছিল বইলা আমার নিজেরও, কিন্তু দুইবার পেট ফালাইছে আমার শাশুড়ি নিজে। মেজো সেজোরও বাচ্চা নষ্ট করাইছে কয়েকবার। শুনো তাইলে এর আসল কাহিনী। শাকিলা ছিল আমার শাশুড়ির একমাত্র মাইয়া। তোমার বড় ভাসুরের জন্মের 5 বছর পর শাকিলার জন্ম হয়। শাকিলা পরে পরপর 4টা ছেলে সন্তান হয় উনার। একমাত্র মেয়ে হওয়ার কারণে স্বাভাবিক কারণেই আমার শ্বশুর শাশুড়ি শাকিলাকে অনেক ভালোবাসত। বিশেষ করে আমার শ্বশুরের চোখের মণি ছিল এই শাকিলা। সেই সময় তাদের অবস্থা এখনকার মতো এত ভালা ছিল না। খেয়ে পইরা কোনো রকমে দিন কাটত বলা চলে। আজ থেইকা 21 বছর আগে, যে বছর আমারে বিয়া কইরা এই সংসারে আনলো তোমার বড় ভাসুর, সেই বছর শাকিলা সবে 14তে পা রাখছে। ভালো মন্দ বুঝবার বয়স তখনও ওর হয় নাই। ঠিক এই বয়সটাতেই শাকিলা একটা ভুল কইরা বসল। সে কি করল জানো? উত্তরবঙ্গ থেইকা পাশের এলাকায় কাজ করতে আসা একজন রাজমিস্ত্রি পোলার লগে প্রেম পীড়িতি কইরা পেট বাঁধায় ফেলল। এই খবর আমরা কেউই জানতাম না। এদিকে বিল্ডিংয়ের কাজ শেষ করার পর ওই রাজমিস্ত্রি পোলা শাকিলাকে কিছু না জানাইয়াই চইল্লা গেছিল। ওই পোলার ঠিকানাও পরিচয় কিছুই জানত না আমাগো শাকিলা। একদিকে ওই ছেলের চলে যাওয়া, অন্যদিকে নিজের শরীরে কেমন কেমন পরিবর্তনে শাকিলা প্রথমে অনেক ভয় পাইয়া মনমরা হইয়া গেছিল। কিছুদিন পরে ঘন ঘন বমি আর শাকিলার শরীরের কিছু পরিবর্তন দেইখা আমার শাশুড়ির মনে কিছু সন্দেহ হয়। পরে আমার শাশুড়ি ওরে একলা ডাইকা নিয়া জিজ্ঞাসা করতেই শাকিলা ঝোড়ো কইরা কানতে কানতে সব বইলা দেয়। এটা ব্যাপার নিয়া তখন আমাগো পরিবারে অনেক হাঙ্গামা হয়। যাই হোক, নিজেগো মাইয়া ভুল যেহেতু কইরাই ফেলাইছে, মাইরা তো আর ফেলা যাইব না। সবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়, তাড়াতাড়ি এই বাচ্চা নষ্ট করতে হইব, পাড়া প্রতিবেশী টের পাওয়ার আগেই। আর কাজটা যত আগে করা সম্ভব ততই ভালা। মান সম্মানের ব্যাপার বইলা কথা। আর সেই সময়ে মেয়েগো ইজ্জতের উপরে সামান্য দাগ লাগলেই সেইটা নিয়া বিরাট কেলেঙ্কারি শুরু হইয়া যাইত এলাকায়। সেই পরিবারকে একঘরেও করে দেওয়া হতো কখনো কখনো। যাই হোক, শাকিলা কোনোভাবে জানতে পাইরা গেছিল যে আমরা ওর পেটের বাচ্চাটারে মাইরা ফেলবার চিন্তা ভাবনা করতাছি। তারপর সেই দিনই সন্ধ্যাবেলায় অয় সরাসরি আমার শাশুড়ির কাছে গিয়া কইল, অয় বাচ্চাটা রাখতে চায়, নষ্ট করতে চায় না। আমার শাশুড়ি সেদিন শাকিলাকে প্রচণ্ড মারধর করেন আর বলেন, একে তো একটা কলঙ্ক পেটের মধ্যে লইয়া ঘুরতাছস, আবার কিনা এই পাপকে জন্মও দিতে চাইতাছস।
আরও অনেক গালিগালাজ করল আমাদ শাশুড়ি শাকিলাকে। সেদিন রাইতেই শাকিলা ঘর থেকে রাগ করে বেরিয়ে যায়। গিয়ে প্রতিবেশী এক ঘরে আশ্রয় নেয়। সেখানে এক প্রতিবেশীর কাছে এই নির্বোধ মেয়েটি কথায় কথায় সমস্ত ঘটনা খুলে বলে দেয়। এটাও বলে সে বাচ্চাটি নষ্ট করতে চায় না বলেই ঘর থেকে বেরিয়ে এসেছে। শাকিলার করা প্রথম ভুলটা আমরা হয়তো ধামাচাপা দিতে পারতাম যেমনই হোক, কিন্তু ও দ্বিতীয় যে ভুলটা করল সেইটার জন্য চরম দুর্দিন চইলা আসলো আমাগো কপালে। রাইতের মধ্যে আশেপাশে 10 গ্রামে রটে যায় অমুক এলাকার অমুকের আবিয়াইত্তা মাইয়া আকাম কইরা পেট বাঁধাই ফেলছে। সকাল হইতেই ঝাঁকেও ঝাঁকেও লোক আমাগো উঠানে আইসা হাজির হইতে লাগলো আমাগো মুখের উপরে থুতু ছিটানোর লাইগা। কেউ কেউ লাঠিসোঁটা নিয়ে আইসা ঘরদোর ভাইঙ্গা ফেলতে চাইতাছে এই রকম অবস্থা। সেদিন বিকালবেলায় সালিশ বসল গ্রামে এই ঘটনার মীমাংসার লাইগা। হাজার হাজার মানুষ আসলো তামাশা দেখার লাইগা। আগেই তো তোমারে কইলাম সেই সময় এইসব বিষয় নিয়ে খুব কড়াকড়ি আইন ছিল সমাজে। এই রকম ঘটনা ঘটলে সমাজ থেইকা বিতাড়িত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকত না। যাই হোক, সমাজের সবাই সলাপরামর্শ কইরা সিদ্ধান্ত নিল পরের দিন সূর্য ওঠার আগেই যেন আমাদের পরিবারকে এই গ্রাম তো কি আশেপাশের 10-20 গ্রামের ত্রিসীমানায়ও যেন দেখা না যায়। আর শাকিলার এই অপরাধের জন্য শাকিলাকে একটা মোটা আমগাছের লগে বাইন্ধা 10 ঘা লাগানো হইল। শাকিলার মতো কলঙ্কিনী মাইয়া জন্ম দেবার অপরাধে আমার শ্বশুরকে মাথা ন্যাড়া করে মাথায় আলকাত্রা আর মুখে কালি লাগিয়ে সারা গ্রাম ঘুরানো হল। সারা জীবন যে মানুষটা সম্মানের সাথে আয় রোজগার করে সমাজে বাস করে গেল, সেই মানুষটাকেই একসময় এমন অপমানের মুখোমুখি হতে হবে তা হয়তো আমার শ্বশুর স্বপ্নেও ভাবেননি। তিনি শোকে দুঃখে অপমানে একদম পাথর হয়ে গেলেন সেদিন থেকেই। যদি এইটুকুতেই ঘটনা থেমে যেত তবুও না হয় হতো। তারপর তো ঘটল আরেক কাহিনী। নিজের ভুলের জন্য নিজের বাবাকে, পরিবারকে এত অকথ্য ভাষার গালিগালাজ, এত অপমান, এত অপদস্থ হতে দেখে শাকিলা সেই গ্লানি আর নিতে পারল না। সেই রাতেই উঠানের কোণে বড় পেয়ারা গাছটার সাথে গলায় ফাঁস দেয়। যা যা নেওয়ার মতো ছিল সব নিয়ে ব্যাগট্যাগ গুছিয়ে ফজরের আজানের পরপরই আমরা সবাই বেরিয়ে আসি যার যার ঘর থেকে। কই যাব, কই থাকব, কি খাব কিছুই জানি না তখন। শুধু এইটুক জানতাম, এইখানে আর আমাগো জায়গা নাই। আমাগো দেশান্তরী হইতে হইব। সবাই যার যার মতো বস্তা বোচকা লইয়া বাহির হইয়া আসলেও শাকিলা আসল না। আমার শাশুড়ি গোজগোজ করতে করতে শাকিলা ঘরের দিকে চলে গেল ওরে আনতে। আর এইদিকে আমি বোতলে কইরা পানি নেওয়ার লাইগা কলপারে গেলাম। কলপারের পেয়ারা গাছটায় শাকিলার ঝুলন্ত লাশটি সবার প্রথমে আমিই দেখি। পরবর্তী পর্ব 4 পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে।